সম্মানিত দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনার মতের আজকের আয়োজনে পাওয়ার্ড বাই স্বপ্নধরা। আজ আমরা কথা বলবো যে শিরোনামে, সেটা আসলে বলতে গেলেও সবার অনেক বেশি খারাপ লাগার জায়গা তৈরি হয়। আমাদের আজকের শিরোনাম হচ্ছে বিমান দুর্ঘটনা, কাঁদছে বাংলাদেশ। এবং এই মুহূর্তে আপনারা যারা টিভি সেটের সামনে বসে আছেন, তাদের হয়তো অনেকেরই সেই চোখ ছলছল অবস্থা। কারণ যে ঘটনাটি আজ ঘটেছে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে, যে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা, সেই হৃদয় বিদারক দৃশ্য আমরা যতবার দেখেছি, কম বেশি আমাদের সবার চোখ ভিজে উঠেছে। এবং এই ধরনের ঘটনাগুলো আমাদের সবার কাছে অনেক বেশি অনাকাঙ্ক্ষিত। একটি বিমান দুর্ঘটনা, কিন্তু অনেকগুলো প্রশ্ন ওঠে যে এই দুর্ঘটনাটা না ঘটলেও হয়তো পারত। যদি না ঘটতো, সেজন্য আমরা কি কি করে রেখেছি যে এভাবে জনবহুল একটি জায়গায় বিমান বা প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়তো নাও হতে পারত, যদি আমরা অনেকগুলো বিষয়ে ভাবতাম বা আমাদের পরিকল্পনার জায়গাটা আরও বেশি মজবুত হতো। আজকের এই আয়োজনে আমি পুরোটা সময় থাকছি ফেরদৌস আহমেদ, এবং যিনি রয়েছেন, যাকে স্টুডিওতে পেয়েছি কথা বলবার জন্য, তার সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের মাঝে আজ উপস্থিত হয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক সোহরাব হাসান। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। ধন্যবাদ। দর্শক, আমাদের এই আয়োজন আপনারা ফেসবুকে যুক্ত হয়ে দেখতে পারবেন, facebook.com/channel9bd.tv-তে, ইউটিউবেও দেখতে পারবেন, youtube.com/@channel9bd-তে। সোহরাব হাসান, এরকম বিষয়গুলো নিয়ে আমরা বসতে চাই না, তারপর আমাদের বসতে হয় যখন এই অনাকাঙ্ক্ষিত, মানে দুর্ঘটনা তো আসলে অনাকাঙ্ক্ষিতই, কেউ তো আর আকাঙ্ক্ষা করে বসে থাকে না দুর্ঘটনার জন্য, কিন্তু তারপরেও বলতেই হচ্ছে যে অনেকগুলো প্রাণ ঝরে গেল, অনেকগুলো অভিভাবক এখনো শিশুদেরকে খুঁজে পাচ্ছে না, তারা ছুটে বেড়াচ্ছে এখানে সেখানে। এই যে উদ্বিগ্ন পরিস্থিতি, এটার জন্য কি আমরা আরেকটু বেশি ভাবতে পারতাম কিনা? না, প্রথমে ধন্যবাদ আপনাকে। প্রথমত হচ্ছে যে এরকম একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, এরকম একটি মর্মান্তিক ঘটনা, এরকম একটি ট্রাজিক মৃত্যু এতগুলো শিশুর এবং শিশুর বাইরে দু একজন মানুষের, মানে এটি তো ভাবা যায় না। দুর্ঘটনার উপর আমাদের হাত নেই, কিন্তু এভাবে এতগুলো শিশু যারা বিদ্যালয়ে গিয়েছিল পড়াশোনার পাঠ নিতে বা পড়াশোনা করতে, পাঠ নিতে শিক্ষকদের কাছে, তারা ফিরে এলো লাশ হয়ে। মানে আপনি চিন্তা করুন, এই এই বাবা মা কীভাবে এটা মেনে নেবে। পুরো শুধু এই পরিবারগুলো না, আপনাদের যেমন শিরোনাম বাংলাদেশ কাঁদছে, সত্যি সত্যি আজ গোটা বাংলাদেশ শোকস্তব্ধ এবং হতবিহ্বল। মানে একের পর এক দুর্ঘটনা আসে। আমরা অনেক দুর্ঘটনা দেখছি, অনেক দুর্যোগ দেখছি, কিন্তু এটি কিন্তু আমাদের অনেকগুলো অতীতের ঘটনা মনে করিয়ে দেয়। এতগুলো শিশু একটি দুর্ঘটনায় মারা যাওয়ার দ্বিতীয় উদাহরণ 2011 সালের মিরেরসরাইয়ে। সেখানে ফুটবল খেলা চলছিল, ফুটবল খেলা থেকে যখন বাসে করে শিশুরা ফিরছিল, তখন এই দুর্ঘটনা ঘটে। 43 জন মারা গিয়েছিল। আমরা জানি না আজকে কতজন মারা গেছে। প্রথম হিসাবে 19 জনের লাশ শনাক্ত হয়েছে বা উদ্ধার হয়েছে। হাসপাতালে 1.5 শতাধিক, আরো বেশি, 200-র কাছাকাছি হাসপাতালে ভর্তি হয়েছে। এবং আপনি দেখুন, সবাই কিন্তু অগ্নিদগ্ধ, আগুনে পোড়া শরীর নিয়ে, এবং কত ভাগ পোড়া শরীর। এবং চিকিৎসকরা বলেন যে যদি 25% বেশি শরীর পোড়া থাকে, তাহলে বাঁচানো কঠিন। আমরা জানি না যারা হাসপাতালে আজকে আছেন, কাতরাচ্ছেন যন্ত্রণায়, তাদের শরীর কতটা পড়েছে, তাদের ক্ষত কতটা গভীর, এটি হয়তো 2-1 দিন পরে জানা যাবে, 2-1 দিনের মধ্যে। কিন্তু কেন ঘটল এই ঘটনা? এটি এড়ানো যেত কিনা, আপনি যে প্রশ্নটি করেছেন। প্রথমত হচ্ছে যে বাংলাদেশে ঢাকা অত্যন্ত জনাকীর্ণ শহর, জনবহুল শহর, এমনকি উত্তরা অপেক্ষাকৃত কম জনবহুল। তারপরও এরকম একটি জায়গায় প্রশিক্ষণ বিমানের উড্ডয়ন, এটি কতটা স্বাভাবিক। অন্যান্য দেশে কিন্তু এটা হয় না। প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করে সমুদ্রের উপর দিয়ে অথবা জঙ্গলের উপর দিয়ে, মানে যেখানে মানুষ থাকে না, বা বিস্তীর্ণ প্রান্তর হতে পারে, মাঠ হতে পারে,
যে দুর্ঘটনা যদি ঘটেও থাকে তাহলে একজন যাবে, যিনি জনারণ্য এরিয়ে সাধারণত এই প্রশিক্ষণগুলো হয়। কিন্তু আমাদের এখানে এক হচ্ছে জনবহুল দেশ, তারপর হয়তো ওই ধরনের যে সমুদ্রের পাশে অথবা জনশূন্য এলাকায় এ ধরনের প্রশিক্ষণের সুযোগ নেই। অর্থাৎ সেটা বিমানটা তো এক জায়গা থেকে উড্ডয়ন করতে হবে, সেখানে বিমান ঘাঁটি থাকতে হবে। সুতরাং আমাদের অক্ষমতা কিন্তু। দ্বিতীয় হচ্ছে যে একটি স্কুল স্থায়ী ক্যাম্পাস, কিন্তু কিভাবে ছিল এতগুলো শিশু একই জায়গায়, এটাও কিন্তু একটা প্রশ্ন। আর উদ্ধার কাজে আমরা কতটা, না শিশু একই জায়গায় ছিল সেটা তো আসলে স্কুল কর্তৃপক্ষ বিভিন্ন যেগুলো স্কুলের অন্যান্য একটু বড় ক্লাসের শিক্ষার্থীরা বলছিল, যেখানে ক্লাস 3-4 এর ক্লাস চলছিল তখন ছুটি হবে একটি অবস্থা। আবার ওটা প্রাইমারি সেকশন, ছোট ক্লাসগুলো 3 নিচের ক্লাসগুলো ছুটি হয়ে গিয়েছে, তারাও গার্ডিয়ানের অপেক্ষা করছিল চলে যাবে। আবার ওখানে কোচিং হবার কথা, ওই যে ভবনটা, তো সেখানে 6 থেকে 8 এর বাচ্চারা আবার কোচিং করবে ছুটির পরে, তারাও ওখানে আস্তে আস্তে জড়ো হচ্ছিল। এই সব একটা সমন্বয় ঘটেছিল, যার কারণে হয়তো শিক্ষার্থীর সংখ্যা ওখানে 150 সংখ্যা বেশি ছিল না। 150 বা 200 যখন হাসপাতালে, তখন ধরে নিতে হবে ওখানে সংখ্যায় 150 এরকমটা স্কুল থেকে বলা হয়েছে, কিন্তু ওখানে শিক্ষার্থী নিশ্চয়ই আরো বেশি ছিল। শিক্ষক ছিলেন, শিক্ষক ছিলেন, অভিভাবক ছিলেন। আপনি দেখুন এত বড় মানুষ, তার স্টাফরা ছিলেন, তার ওই শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীরা ছিলেন। এদের নিরাপত্তার বিষয়টি ধরে নিলাম যে একটি দুর্ঘটনা, কিন্তু দুর্ঘটনার ক্ষতিটা আরো কমানো যেত কিনা। একটা হচ্ছে যে এ ধরনের বিমান কোথায় উড্ডয়ন করবে। দ্বিতীয় হচ্ছে দুর্ঘটনা ঘটার পরেও দেখুন উত্তরার মতো জায়গায় এর আশেপাশে কিন্তু ভালো হাসপাতাল নেই, উন্নত চিকিৎসা সেবা নিতে পারে। বিশেষ করে আগুনে পোড়া রোগীদের সাধারণ হাসপাতালে যে ধরনের চিকিৎসা, সেখানে কিন্তু তাদের চিকিৎসা হবে না, বার্ন ইউনিট থাকতে হবে, এবং সব হাসপাতালে থাকে না। বাংলাদেশে এটা ঠিক বিগত সরকারের আমলে একটা বার্ন ইউনিট ইনস্টিটিউট করা হয়েছে। আগে হাসপাতালে একটা ইউনিট থাকতো, 10টা-15টা সিট এরকম, বা আলাদা করে সেখানে কিন্তু অনেক রোগী চিকিৎসা করে ভালো হয়েছেন। এবং সামন্তলাল, যিনি প্রখ্যাত চিকিৎসক, বিগত সরকারের আমলে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিন্তু এই কথাটি বলেছেন যে আজকে একজন সামন্তলালের প্রয়োজন ছিল, একজন চিকিৎসক, বিশেষজ্ঞ চিকিৎসক, যিনি এই প্রতিষ্ঠানটা করেছেন। হ্যাঁ, আমরা যদি আজকে সেই বিষয়টি নিয়েও আপনার কাছে শুনবো, কিন্তু আমরা এর মধ্যেই দর্শক আপনারা যারা রয়েছেন আপনাদেরকে একটু জানিয়ে দিতেই চাই যে আমরা মাত্রই ভার্চুয়ালি যুক্ত করে নিতে পেরেছি নিরাপত্তা বিশ্লেষক এয়ার কমোডোর অবসরপ্রাপ্ত ইশফাক ইলাহি চৌধুরীকে। ইশফাক ইলাহি চৌধুরী, আশা করছি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। ধন্যবাদ। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আজকে জয়েন করলাম। জাতির জন্য একটা বিরাট ক্ষতি এবং প্রচন্ড বলবো যে মানসিক এবং বিপর্যয়ের সামনে আমরা আছি দাঁড়িয়ে। তারপরে বলুন, আপনার প্রশ্ন করুন। জি, আপনি যে অপূরণীয় ক্ষতির কথা বলছেন বা হৃদয়ে ক্ষত যে সৃষ্টি হয়েছে, সেটা আসলে বিশেষ করে অভিভাবক যারা সন্তান হারিয়েছেন, কবে সেই ক্ষত সারবে সেটা আমরা বলে দিতে পারবো না। কিন্তু এই ক্ষতি আমরা এড়াতে পারতাম কিনা, এই দুর্ঘটনা এড়াতে পারতাম কিনা, এরকম জায়গায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলো, একদম জনারণ্য। প্রশিক্ষণ বিমানগুলো এখানেই উড্ডয়ন করতে এর বাইরে সুযোগ থাকে কিনা, এটা একটু শুরুতেই আপনার কাছে শুনে নিতে চাই। আচ্ছা, আমি আবার বলছি, এটা একটা প্রশিক্ষণ বিমান হলো, এটা একটা ফাইটারের প্রশিক্ষণ ভার্সন। F7 আমাদের যে প্রায় 3 যুগ ধরে আমরা ব্যবহার করছি বা তারও বেশি, সেই বিমানের দুইটা মেইন বিমানটা হচ্ছে সিঙ্গেল সিট, একজন চালক থাকে, এবং সেই বিমানের আবার কয়েকটি প্রশিক্ষণ ভার্সন আছে, যেখানে প্রথমে যখন কেউ একজন স্কোয়াড্রনে আসে, পোস্টিং হয়, তখন তাকে এই F7 চালনার জন্য সে উপযুক্ত কিনা সেটা টেস্ট করার জন্য কতগুলো
এই ডুয়েল সিট থাকে, এক্স্যাক্টলি তারা ওই ফাইটারের মতোই সবকিছুই, কিন্তু এক সামনে স্টুডেন্ট পাইলট বসে এবং পিছনে ইনস্ট্রাক্টর বসে। এইটা ছিল সেইটার একটা ভার্সন। এবং এগুলো সব আমাদের যেটা আমাদের কুর্মিটোলা বিমান ঘাঁটি, সেখানেই আমরা এটা অপারেট করে, এবং একই রানওয়ে, যে রানওয়েতে আমাদের সিভিল ইয়েগুলো বেসামরিক বিমান চলাচল করে, সেই একই রানওয়ে ব্যবহার করে। সুতরাং যদি টেক অফ যদি করে প্লেনটা, আমাদের রানওয়েটা উত্তর দক্ষিণে, ঠিক আছে, যদি আমরা উত্তরের দিকে টেক অফ করি, তাহলে প্রথমেই সেই প্লেনটা উত্তরার উপর দিয়ে যে আপনার দিয়াবাড়ি হয়ে আপনার তুরাগ নদী পার হয়ে সাভারের দিকে যায়, তারপরে আমাদের প্রশিক্ষণ এলাকায় যায়। আমাদের সাধারণত প্রশিক্ষণ এলাকা হচ্ছে আপনার মধুপুর, টাঙ্গাইল, ওই এলাকা, ত্রিশাল, ওই এলাকা, যেখানে জনবসতি অনেকাংশে কম, এবং সেটা আন্তর্জাতিক যেসব বিমান চলাচল করে সেগুলোর থেকে এটা দূরে। কিন্তু এখানে যেটা ঘটনা ঘটেছে, টেক অফ করার উইদিন মিনিটস, উইদিন 2-3 মিনিটের মধ্যে এয়ারক্রাফটটা ক্র্যাশ করে গেছে। তো ক্র্যাশ, সুতরাং এখানে যে কোনো এয়ারক্রাফট টেক অফ করলেই তো এটা ওই এলাকার উপর দিয়েই যাবে। এবং ওই স্কুলটা যদি আপনার অবস্থান দেখেন, ঠিক রানওয়ে থেকে সোজাসুজি ওটা প্রায় 4 কিলোমিটার বা 3 কিলোমিটার দূরে। এটা অত্যন্ত দুঃখজনক এই ঘটনা ঘটেছে। এবং পাইলট নিশ্চয়ই চেষ্টা করেছিল, যদি কোনো ধরনের ইয়ে হয়ে থাকে, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল কোন একটা ফেইলিয়ার বা ইঞ্জিন ফেইলিয়ার হয়ে থাকে, আমি জানি না, সেগুলো তো ইনভেস্টিগেশনে বেরোবে। সে চেষ্টা করতো একটু সরে যেতে। যদি সে আরেকটু এগিয়ে যেত, তাহলে তো আমরা হয়তো সেটা আশুলিয়ার দিকে চলে যেত, সেখানে জনবসতি কম, একটু জঙ্গলাকীর্ণ জায়গা আছে, হয়তো সেখানে ক্রাশ করতো। কিন্তু এটা তার বোঝাই যাচ্ছে যে সে, এমনকি সে নিজেও ইজেক্ট করতে, আমরা যেটাকে বলি বেরিয়ে আসার যে একটা সুইচ আছে, সেটা তো পুল করলে সে বেরিয়ে যেত, সেটাও সে করার সময় পায়নি বা সুযোগ পায়নি। কিছু একটা ঘটেছে। তো যাই হোক, এগুলো তো সব আমি অনুমান নির্ভর বললাম, তো এগুলো তো ইনভেস্টিগেশন করলেই বেরোবে। তবে এই যে বারবার বলা হচ্ছে যে জনবহুল এলাকায় পড়লো, এটা তো আমাদের এই বিমানবন্দরটা গত প্রায় আমি বলবো প্রায় 70 বছর ধরে, এটা যখন প্রথম এটার প্ল্যানিং হয়, এটা ছিল 1960-এর দশকে, 60-62-তে এটার ফাউন্ডেশন হয়েছিল। এবং স্বাধীন হওয়ার পরে পরে আমরা এটার ওপেনিং করেছিলাম, দেরি হয়ে গেছিল, বাট আমার মনে হয় 77, 78 বা 80-র দিকে এটাকে চালু করা হয়েছে। তখন আমাদের শহর তো অনেক ছোট ছিল, এবং এই উত্তরা বলতে যখন এই বিমানবন্দরটা হয়, তখন উত্তরাই ছিল না, ওখানে সব গ্রাম খালি জায়গা ছিল, সেগুলো আমরা উত্তরা হয়েছে, যখন আপনার হাই রাইজ বিল্ডিং হয়েছে, স্কুল হয়েছে, কলেজ হয়েছে, হসপিটাল হয়েছে, ইটস এ ফুল ফ্লেজেড সিটি। তো এগুলো অ্যাক্সিডেন্ট। এবং আরেকটা জিনিস আমি বলি যে বিমান দুর্ঘটনা যত পৃথিবীতে যত ঘটে, তার অধিকাংশই হয় আপনার টেক অফ করার ঠিক পরে পরে অথবা ল্যান্ডিং এর ঠিক আগে আগে। এই পিরিয়ডটা খুবই ক্রিটিক্যাল। এবং আপনি যদি দেখেন যে আমাদের এই বিমানবন্দরের উত্তরে এবং দক্ষিণে উভয়টাই কিন্তু খুব ঘন বসতিপূর্ণ এবং হাই রাইজ বিল্ডিং। যেমন ধরুন আপনার এদিকে যদি টেক অফ করে, প্রথমেই আপনি নিকুঞ্জ থেকে বারিধারা, বারিধারা থেকে গুলশান হয়ে আপনার হাতিঝিল হয়ে রামপুরা হয়ে আপনার প্লেনগুলো যাচ্ছে। তো এইগুলো তো সবই বসতিপূর্ণ। যদি ইমিডিয়েটলি আফটার টেক অফ যদি কোনো ঘটনা ঘটে বা ল্যান্ডিং এর ঠিক আগে আগে কোনো ঘটনা ঘটে, তাহলে কিন্তু এগুলো জনবসতিতে পড়ার যথেষ্ট সম্ভাবনা আছে। এবং আজকে দুর্ভাগ্যজনকভাবে, অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে তাই ঘটেছে, এবং শেষ পর্যন্ত একটা স্কুলের উপরে গিয়ে পড়েছে। সম্মানিত দর্শক, আপনারা যারা রয়েছেন আমাদের আজকের আয়োজনে, এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বাকি আলোচনা নিয়ে ফিরবো, সাথে থাকবেন। আবারও ফিরে এলাম আপনার মতের আজকের আয়োজনে, পাওয়ার্ড বাই স্বপ্নধারা। কিন্তু সেই যে বিমানগুলো চলছে, যেটা রুট ধরে চলছে, সেই বিমানগুলো তো আসলে প্রশিক্ষণ প্রাপ্ত যারা রয়েছেন তাদেরকে দিয়েই সেই বিমানগুলো চালনা করা হয়। সেটার ব্যাপারে এক ধরনের সিদ্ধান্ত হতে পারে, এক ধরনের কথা হতে পারে। কিন্তু আপনি যেটা বললেন যে 1960 সালে সেটা পরবর্তীতে কার্যকর হতে হতে স্বাধীনতার পর হয়েছে।
তখনও একদম ঢাকা গেট আমরা বনানীতে দেখতাম, এই অঞ্চলটা মানে উত্তরার এই দিকটা তেমন জনবহুল ছিল না। কিন্তু যখন এটা জনবহুল হতে শুরু করলো, তাহলে প্রশ্ন দুটো দাঁড়ায় যে যদি আমাদের ওখানে বিমান উড্ডয়ন এবং অবতরণের ব্যাপারটা ঘটে, আপনি যেটা টেক অফের কথা বললেন, ল্যান্ডিং এর কথা বললেন, তাহলে আমরা কোনটা পারতাম? আমরা কি ওখানে সেই অর্থে জনবসতি গড়ে দেওয়ার ক্ষেত্রেই বাধা দিতে পারতাম, নাকি পরবর্তীতে সময়ের সাথে যখন জনসমাগম বাড়লো তখন আমরা এই বিকল্প চিন্তা করতে পারতাম যে আমরা টেক অফ এবং ল্যান্ডিং? বিকল্প বিমানবন্দরের চিন্তা আজকে থেকে প্রায় 3 যুগ আগে বা অন্তত 2 যুগ, এক্স্যাক্টলি আমার মনে নেই, কারণ আমি তখন বিমান বাহিনীতে কর্মরত ছিলাম। আমরা এই আমাদের শহরের দক্ষিণ পশ্চিমায় আরিয়ল বিল বলে একটা জায়গা আছে, এখনো ওটা জায়গা খালি, অনেকটা ওই যে ইয়ের এখানে এরকম একটি আলোচনা উঠেছিল এবং এখনো ওই জায়গাটা খালি পড়ে আছে। ওই জায়গাটা, কারণ যে কোনো বিমানবন্দরে বাংলাদেশে খালি জায়গা পাওয়া মুশকিল। আপনার যখনই কোথাও বিমানবন্দর, তো কয়েক হাজার একর জমি লাগবে, তখন গ্রাম উঠাতে হবে, ফসলি জমি হবে, তো একটা পাবলিক প্রোটেস্ট থেকেই যায়। সেই জন্যই ওখানে জায়গা ঠিক করা হয়েছিল, কিন্তু স্থানীয় জনগণের বাধার মুখে পরে সরকার সরে আসে এবং এই এয়ারপোর্টটাকেই আবার এই যে 3rd টার্মিনাল বলে আমরা তার এক্সপানশন করেছি এবং অনেক এখানে খরচ হয়েছে। কিন্তু যদি আমরা তখনই যদি প্ল্যান করতাম, তাহলে আজকে এখানে এই খরচগুলো না করে হয়তো আমরা ওখানে ডেভেলপ করতে পারতাম। কিন্তু এখন এগুলো বলে লাভ নেই, এখানেই তো হয়েছে। এবং আমাদের তারপরে একটা কথা থেকে যায় যে আমরা যে আন্তর্জাতিক বিমানবন্দরের দিনকে দিন এখানে ফ্লাইং আরো বাড়বে ভবিষ্যতে, আজকে থেকে 5 বছর পরে হয়তো আরো বাড়বে। তখন এই বিমান বাহিনী এবং বেসামরিক বিমান একই রানওয়েতে চলাচল করবে কিনা, সেটাও একটা প্রশ্নের বিষয়। এবং আমি মনে করি যে আমাদের বাংলাদেশ বিমান বাহিনীর এটাও আমাদের দীর্ঘদিনের প্ল্যান ছিল যে একটা সুসংগঠিত প্ল্যান ওয়েতে একটা সামরিক ঘাঁটি, যেটা আমাদের নাই। আসলে আমাদের 3টা যে বিমানবন্দর আমরা ব্যবহার করি এক্সটেন্সিভলি, ঢাকা, চট্টগ্রাম এবং যশোর, এই 3টাই কিন্তু বেসামরিক এবং সামরিক একই জায়গা থেকে অপারেট করা হয়, যেটা ইনহেরেন্টলি একটু ডেঞ্জারাস। তো এই ঘটনার পরে আমার মনে হয় সরকারকে আবার সিরিয়াসলি চিন্তা করতে হবে যে হয় আন্তর্জাতিক বিমানবন্দর যদি সরানো নাও সম্ভব হয়, অন্তত বিমান বাহিনীর জন্য একটা প্ল্যান্ড বিমান ঘাঁটি হয়তো ঢাকার বাইরে হতে পারে, টাঙ্গাইলে হতে পারে, ঘাটাইলে হতে পারে, আপনার দক্ষিণে ফরিদপুরে হতে পারে, উত্তরে সিরাজগঞ্জে হতে পারে, মানে সীমান্ত থেকে কিছুটা দূরে, অথচ ঢাকা এবং তার যে আশেপাশ থেকে বা গণবসতিপূর্ণ এলাকার বাইরে একটা চিন্তা করতেই হবে আমাদের। জি, আপনিও বিকল্প চিন্তার উপরই জোর দিচ্ছেন। বিমান, যুদ্ধ বিমান যেটা আজকে প্রশিক্ষণের জন্য উড্ডয়ন করেছিল, এটার ব্যাপারে একটু শুনতে চাই। F7 যেটা BJI বলা হয়, এই বিমানটি চীনা তৈরি, চীন থেকে আনা হয়েছে এবং সেই বিমানটার ব্যাপারে কি কোনো ধরনের বলা হচ্ছিল যে যান্ত্রিক ত্রুটি? বিমানটার আসলে মানের ব্যাপারটা যদি একটু আপনি বলতেন। যখন এটা চালু হয়েছিল তখন তো এটা বিশ্বমানেরই ছিল। এটা অরিজিনালি ছিল MiG-21, সোভিয়েত ইউনিয়নের তৈরি, এবং সেটা 60-এর দশকের একটা টেকনোলজি। কিন্তু আমরা যেমন ধরুন বাংলাদেশ এয়ারফোর্স, আমরা 1974 সালে আমরা MiG-21 ইন্ডাক্ট করেছিলাম সোভিয়েত ইউনিয়ন থেকে। তখন কিন্তু এটা একদম বিশ্বমানের F-16 এর মতো সমসাময়িক এই ধরনের একটা বিমান ছিল। কিন্তু তারই কপি কিন্তু এই F7, কিন্তু সেটাও তো আমরা 30-35 বছর আগের কথা বলছি, তাই না? এর মধ্যে অনেক এগিয়ে গেছে, টেকনোলজি অনেক এগিয়ে গেছে। এই মুহূর্তে একসময় ছিল চীনে হাজার হাজার প্লেন ছিল, তারপরে আপনার পাকিস্তানে কয়েকশো F7 পাকিস্তান ফ্লাই করতো, এবং আমাদের ভিয়েতনাম, মায়ানমার, এগুলো অনেক দেশেই F7 ছিল। আমি আজকে দেখলাম গুগলসে যে কেবলমাত্র এই মুহূর্তে বাংলাদেশ আর উত্তর কোরিয়া ছাড়া কেউ আর এই বিমানটা ফ্লাই করছে না। আমাদেরও দীর্ঘদিনের প্ল্যান ছিল যে আমরা এগুলোর মানে সর্বশেষ লেটেস্ট না হলেও আধুনিকায়নের একটা প্ল্যান ছিল। কিন্তু দুঃখজনক ভাবে আজকে থেকে প্রায়
25 বছর আগে আমরা কয়েকটা মিগ 29 কিনেছিলাম, যেগুলো এখনো আপনারা পেরিটরিতে দেখে থাকেন, আমাদের অ্যাডভার্টাইজমেন্টে ব্যবহার হয়। কিন্তু সেগুলোর পরে কিন্তু সত্যিকার অর্থে আধুনিক ফাইটার আমরা আমাদের বিমান বাহিনীতে প্ল্যান অনেক হয়েছে, কিন্তু আধুনিক আমরা করতে পারি না। তো এগুলো নিয়ে এখন সরকারের সর্বোচ্চ মহলে প্রচেষ্টা করতে হবে, কারণ শুধুমাত্র আপনারা জানেন যে বিমান বাহিনী এখনকার যে কোনো আধুনিক যুদ্ধে যদি আদৌ আমাদের যুদ্ধের প্রস্তুতি নিতে হয়, তাহলে বিমান বাহিনী ছাড়া কোনো সামরিক অভিযান কল্পনাও করা যায় না। এবং অতি সম্প্রতি ঘটে যাওয়া যে ইসরায়েল, ইরান বা আপনার পাকিস্তান, ভারত বা ইউক্রেনে আপনি দেখেছেন যে আকাশ যুদ্ধটাই এখন হচ্ছে কি প্রধান। তো সেখানে যদি আমরা ইনফেসিস, আমরা যদি জোর না দেই, তাহলে সংখ্যায় আপনার লক্ষ লক্ষ সৈন্য, সাগরের জাহাজ সবই দরকার, ট্যাঙ্কও দরকার, শিপও দরকার, সাবমেরিনও দরকার। কিন্তু বিমান বাহিনী যদি শক্তিশালী না হয়, তাহলে কিন্তু আপনার সবকিছু জলে যাবে। আমরা সুরক্ষা আসলে দিতে পারবো না দেশকে সেই জায়গায়। তাহলে আপনি বলছেন বিমান বাহিনীতে আসলে আধুনিকায়নের জন্য অন্য যুদ্ধ বিমানের কথা ভাবা উচিত। বিমান বাহিনীর নিজের একটা ঘাঁটি, যেটাকে সে বলতে পারবে এটা আমার বিমান ঘাঁটি, এই ধরনের একটা ঘাঁটি কমসে কম একটা দরকার। এবং প্রশিক্ষণ এবং আধুনিকায়ন সর্বক্ষেত্রে, শুধুমাত্র বিমান নয়, বিমান প্রশিক্ষণ, বিমানের বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউট, সেগুলোতেও আমাদের আধুনিকায়ন আমাদের করতে হবে এবং মান বজায় রাখতে হবে। আপনি এর আগে যেটা বলছিলেন যে জাতীয় বার্ন ইনস্টিটিউট, এবং এই যে এখানে যোগ্য লোকের থাকা দরকার, এবং সেখানে কি এই ভাবনাটা আসলে কতটা ভাবা দরকার আমাদের চিকিৎসার জায়গাটায়, রাজনৈতিক ভাবনাটা, যে আলাপটা আপনি তুলেছেন ডাক্তার সামন্তলাল সেন, তার কথা অনেকেই আজকে বলছেন উনি থাকলে হয়তো সাপোর্টটা ভালোভাবে দিতে পারতেন। একজন চিকিৎসকের কি রাজনৈতিক পরিচয় বড় হওয়া দরকার না, তিনি একজন চিকিৎসক, এই পরিচয় কোনটা? আচ্ছা, এই বিষয়ে যাওয়ার আগে আমি শ্রদ্ধেয় ইশফাক এলাহী চৌধুরীর বক্তব্যের সূত্র ধরে বলছি। তিনি তো বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন এবং তিনি এ ব্যাপারে অনেক কিছুই জানেন, এবং তিনি তার অভিজ্ঞতার কথাও বললেন, তার আকাঙ্ক্ষার কথাও বললেন, তার পরিকল্পনার কথাও বললেন। এবং সরকার, বিভিন্ন সরকার, মানে অতীতে যে সরকারগুলো মুখে যতই বলুক যে আমাদের এই ভূখণ্ডের নিরাপত্তা, জনগণের নিরাপত্তার জন্যে দক্ষ বাহিনী, বিমান, নৌ এবং স্থল তৈরি করার এবং আধুনিক যন্ত্রপাতি আনার, কেনার ব্যাপারে অনেক অনেক আমরা গল্প শুনি, অনেক সামরিক ব্যয় হয়, কিন্তু আমরা যে আধুনিকায়ন করতে পারিনি, আমরা যে নিজেদের কি বলে দক্ষ যোগ্য একটা বাহিনী করতে পারিনি, সেটা বিমান বাহিনীর ক্ষেত্রে সত্য, অন্যান্য বাহিনীর ক্ষেত্রেও হয়তো আমরা দেখব যে এরকম দুর্ঘটনা ঘটলে বিষয়টা সামনে আসবে। তা আমাদের এই বিষয়টি তো শুধু সামরিক না, রাষ্ট্রীয় নিরাপত্তারও বিষয়, জনগণের নিরাপত্তারও বিষয়। সেই বিষয়টা আমরা আন্তরিকভাবে ভাবি না কেন, ভাবছি না কেন? যারাই যখন ক্ষমতায় আসে তাদের সবসময় রাজনৈতিক উদ্দেশ্যেই প্রচার চলে থাকে, কিন্তু মানুষের নিরাপত্তা যেখানে দরকার, এই যে ইশফাক ভাই বললেন যে বিমান বাহিনীর জন্য আলাদা বিমান ঘাঁটি, যেটা আরিয়াল বিলের কথা এক সময় তো আবার বেসামরিক বিমান বন্দর করার উদ্যোগ নেওয়া হয়েছিল, সেটা হয়তো সামরিক কাজেও ব্যবহার করা হতো, কিন্তু বিমান বাহিনীর জন্য আলাদা একটি ঘাঁটি। এখন আমরা বিমান বাহিনীর জন্য যে 3টি ঘাঁটি ব্যবহার করা হয়, 3টাই কিন্তু একই সঙ্গে বেসামরিক বিমান বন্দর, কিন্তু আলাদা করা যেত কিনা। এবং ইশফাক ভাই আরও একটি গুরুত্বপূর্ণ কথা বললেন যে মডেলের বিমান, সেটা অনেক পুরনো মডেল, এবং এটি অনেক দেশ কিন্তু এটা পরিত্যাগ করেছে। একদম মানে সুনির্দিষ্টভাবে বললেন বাংলাদেশ আর কোরিয়া ছাড়া এখন আর এই মডেলের বিমান কেউ ব্যবহার করছে না। খুবই উদ্বেগের বিষয়। আমি একটা ছোট্ট বিরতি নিয়ে আপনার কাছে ফিরি, তারপরে ওই বিষয়টা আমি পরেই বলছি, নিঃসন্দেহে শুনবো আপনাকে। সম্মানিত দর্শক, আপনারা যারা রয়েছেন আমাদের আজকের আয়োজনে, এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বাকি আলোচনা নিয়ে ফিরবো, সাথে থাকবেন।
আবারও ফিরে এলাম আপনার মতের আজকের আয়োজনে পাওয়ার বাই স্বপ্নধারা। আজ আমরা যেটা শিরোনাম রেখেছি, বিমান দুর্ঘটনা, কাঁদছে বাংলাদেশ। বাংলাদেশের প্রতিটা মানুষই আজকে কাঁদছে। যারা সন্তান হারিয়েছে তারা আসলে কান্নাটা কতটা ধরে রাখতে পারছে নাকি তাদের কান্নাটা শুকিয়ে গেছে সেটা ঠিক আমরা বলতে পারবো না, কিন্তু বাকি আমরা যারা রয়েছি এই শিশুদের মৃত্যু, শিশুদের পোড়া যন্ত্রণা আমরা বোধহয় কেউ সহ্য করতে পারছি না। আলোচনায় ফিরবো। সোহরাব হাসান, আপনি যে জায়গায় আলোচনায় ছিলেন যে আমাদের আসলে অনেক ভাবা দরকার, কারণ এই কান্না যখন আমাদেরকে স্তব্ধ করে দেয় তখন ভাবতে তো হবে যেন সামনে এরকম শিশুদের হারিয়ে আমাদের কাঁদতে না হয়। সেখানে আপনি অনেক ভাবনার কথা বলছিলেন। শিশুদের, বড়দের, সবার ব্যাপারেই ভাবনা। মানুষের নিরাপত্তাই হচ্ছে রাষ্ট্রের নিরাপত্তা। রাষ্ট্রের নিরাপত্তা মানে নিরাপত্তা মানুষকে নিরাপত্তা দেবে তা নয়, মানুষকে নিরাপত্তা দিতে হবে, তাহলেই কিন্তু রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত হবে, সুরক্ষিত হবে। চিকিৎসার বিষয়ে বলছিলেন যে এই চিকিৎসার সঙ্গে অথবা খেলাধুলার সঙ্গে, সঙ্গীতের সঙ্গে, সংস্কৃতি চর্চার সঙ্গে, এমনকি গণমাধ্যমের সঙ্গে রাজনীতিকে না মেলানো উচিত। এর প্রতিটি পেশাগত দায়িত্ব পালন করবে যারা যোগ্য, দক্ষ এবং সেরা, তাদেরকে ব্যবহার করতে হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাকিব আল হাসান সম্পর্কে কিন্তু একটা কথা বলছেন, যে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে সাকিব আল হাসান আবার খেলবেন কিনা। বলছে এটি যদি তিনি তার যদি দক্ষতা থাকে এবং তার মানে ফিটনেস থাকে তাহলে তিনি খেলবেন এবং সেটা তার উপর নির্ভর করবে। তবে তিনি এখানেও কিন্তু বলছেন রাজনীতির সঙ্গে এই খেলাধুলোকে না মেলানো উচিত প্রতিটি সরকারের সময়। অতীতে যদি হয়ে থাকে তার থেকে বেরিয়ে আসা, নতুনভাবে বিতর্ক না করা। সমান্তরালের কথা অনেকেই বলেছেন এবং তারা রাজনীতি করেন এমনটি নয় যে রাজনৈতিকভাবে তাকে সমর্থন করেন, এটা নয়। একটি মানুষ কিন্তু এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন, মানে নেতৃত্ব দিয়েছেন। একা তো আর কোনো প্রতিষ্ঠান গড়ে তোলা যায় না, নেতৃত্ব দিয়েছেন। সুতরাং তার সেবা, তার দক্ষতা, যদি অভিজ্ঞতা কাজে লাগানো যায় এই মানুষগুলোকে বা এই শিশুদের বাঁচানোর জন্যে, আমার মনে হয় সরকারের সেটা চিন্তা করা উচিত। অন্য ক্ষেত্রেও আমাদের চিকিৎসা ব্যবস্থা প্রায় ভঙ্গুর সব ক্ষেত্রেই। আর আগুনে পোড়া মানুষের চিকিৎসা করা, শিশুদের চিকিৎসা করা তো খুবই কঠিন কাজ। মানে এত দুরূহ, এত যন্ত্রণার তো, এবং হয়তো চিকিৎসকরা বলেন যে 25% বেশি যদি আগুনে পড়ে যায়। আপনি দেখেছেন যে হাসপাতাল মাইলস্টোন স্কুল থেকে সেই মাঠ থেকে শিশুদের যে নিয়ে যাওয়া হচ্ছে স্ট্রেচারে করে, কাউকে কেউ হাঁটিয়ে, কারণ স্ট্রেচার নেই, অন্য কোনো বাহন নেই, যানবাহন নেই, কোলে করে হাঁটিয়েও নিয়ে যাচ্ছে। মানে এরকম হচ্ছে আমরা, তার মানে আমাদের দুর্যোগ মোকাবেলার যে সক্ষমতা দরকার আর সেটি নেই। সব ক্ষেত্রে এই প্রথমত হচ্ছে প্রথমেই করতে দুর্ঘটনা না ঘটে, দ্বিতীয় হচ্ছে দুর্ঘটনা ঘটলে কিভাবে করা, আর দুর্ঘটনার জন্য যদি কেউ দায়ী থাকে তার সেটাও চিহ্নিত করা যে কেন দুর্ঘটনা ঘটলো। আমরা অতীতে অনেক দুর্ঘটনার কিন্তু তদন্ত দেখি, নানা রকম কমিটি দেখি, পরবর্তীকালে সেই কমিটির রিপোর্ট আলোর মুখ দেখে না। আবার আলোর মুখ দেখলেও সেই কমিটি যেসব সুপারিশ করে এই সুপারিশ বাস্তবায়ন হয় না। শেষ আরেকটি প্রশ্ন করে আপনার কাছ থেকে একটু জেনে নিতেই চাই, সেটা হচ্ছে যে এই ধরনের যুদ্ধ বিমানে কোন ধরনের কেমিক্যাল থাকে? অনেকেই বলছিলেন যে জেট ফুয়েলের কারণেও আসলে কোনো নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না, অনেকক্ষণ সেই আগুন জ্বলেছে। আবার অনেকে বলছিলেন যে এটা এই সমস্ত বিমানে কেমিক্যাল থাকে, সেই জায়গাটা একটু সুস্পষ্ট করবেন। না, আমার কাছে তো কেমিক্যাল বলতে অনেক জেট ফিউল তো আছে, জেট ফিউল ইজ লাইক কেরোসিন। এর বাইরে কি কোনো ধরনের রাসায়নিক পদার্থ থাকে? এর বাইরে অক্সিজেন তো আছে, বাট সেটা তো পাইলটের ব্যবহারের জন্য একটা খুব একটা বেশি ইয়ে হবে না। তবে হ্যাঁ, অনেক ধরনের ইলেকট্রনিক্স এবং প্লাস্টিক্স ব্যবহার হয় তো আজকাল, সেগুলোতে আগুন লাগলে ফিউমস হতে পারে, পয়জনাস ফিউমস হতে পারে। কিন্তু আমি যে বাচ্চাদের যেগুলো ইয়ে হচ্ছে, লাঞ্চের মধ্যে ইয়ে হয়ে গেছে, পুড়ে গেছে, সেটা আমি বলতে পারবো না কারণটা কি। কারণ আমার কাছে একটু ইয়েই লেগেছে দুঃখজনক ভাবে। কত হয় এরকম বিমান বিধ্বস্ত হলে? সেখানে তাপ অনেকে বলছিলেন 1500 থেকে 1600 মতো তাপ হয়। আমি সেটা বলতে পারবো না, তাপ প্রচন্ড তাপ তো হবেই, কারণ এখানে
আপনার যে ফিউল আছে, এয়ারক্রাফটার আমি জানি না কোনো আর্মামেন্ট ছিল কিনা, আর্মামেন্ট বোধহয় ছিল না, তাহলে তো আরো ডেঞ্জারাস হতে পারতো, রকেট টকেট এগুলো থাকলে, গোলাগুলি থাকলে, সেগুলো হয়তো ছিল না। ট্রেন যেহেতু সে জাস্ট ফ্লাইং, লোকাল ফ্লাইং এর জন্য যাচ্ছিল, তো দিস ইজ ইনহেরেন্টলি ডেঞ্জারাস। এবং সেই জন্যই যেটা আমি আবারও বলবো, যে যতদূর সম্ভব লোকালয় থেকে দূরে আমাদের এই ট্রেনিং গ্রাউন্ড, ধরেন যশোরে আমরা ট্রেনিং করি, দ্যাট ইজ ওকে, বাট অপারেশনাল এয়ারফিল্ড বলতে আমরা যা বুঝি, অপারেশনাল এয়ারফিল্ডের লেআউটটাই কমপ্লিটলি ডিফারেন্ট। এবং যদি সত্যিকার অর্থে করতে হয় তাহলে সেটা আপনার সিরিয়াসলি করতে হবে, তা নাহলে আপনার এই মানে ছোটখাটো এই প্ল্যানিং করে এগুলা হবে না। আমাদের উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট লং টার্ম একটা ডেভেলপমেন্ট প্ল্যান, এবং সেইভাবে যেতে হবে। জি, একদম ঠিক, সেটাই আমাদের ভাবতে হবে যদি আমরা এই ধরনের দুর্ঘটনা এড়াতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইশফাক ইলাহি চৌধুরী, যুক্ত হয়েছেন, আমাদেরকে সময় দিয়েছেন, আপনাকে আবারও ধন্যবাদ। সোহরাব হাসান, আপনার কাছে ফিরি। মর্মান্তিক একটি ঘটনা, এবং সেই জায়গায় শিরোনামটাও আসলে এক ধরনের ভয়াবহ বার্তা দেয়। আপনি বলছিলেন যে একটা দুর্ঘটনা ঘটে গেলে সেটা সামাল দেওয়ার সক্ষমতাও থাকতে হবে, কারণ দুর্ঘটনা আমরা চাই না, আবার ঘটে গেলে সামাল দিতে হবে। সামাল দেবার জন্য যে আমাদের সমর্থন দেওয়া উচিত জনসাধারণের, যে আমরা একটু সরে গিয়ে যারা একেবারে দক্ষ তাদেরকে কাজ করতে দিব, সেই জায়গাটাকে সাধারণ মানুষ আমরা ভাবি। এটা দুটো দিক আছে। এক হচ্ছে যে অনেকেই বলেছেন যে এত মানুষ ভিড় করেছে, উদ্ধার কাজের সমস্যা হয়েছে, যদি অভিভাবকদের বাদ দেই, এবং অভিভাবক না, আমি বলছি যে কিন্তু এর অন্য দিকটা আছে, ইতিবাচক দিকটা আছে, ভালো দিকটা আছে। মানুষ যে ছুটে যায় একজনের বিপদের কথা শুনে। আমাদের দেখুন সমাজে এক ধরনের তীব্র প্রতিযোগিতা আছে, অসুস্থ প্রতিযোগিতা আছে, কেউ কারো ভালো চায় না বলে আমরা দেখি। রাজনীতিতে কি ভাষা ব্যবহার করা হয় এক পক্ষ অন্য পক্ষের প্রতি, সেখানে সাধারণ মানুষ এই যে ছুটে যাওয়া, অর্থাৎ একজনকে উদ্ধার করতেই যায়, তিনি হয়তো জানেন না যে কিভাবে উদ্ধার করতে হবে, কিন্তু ছুটে যাওয়াটা কিন্তু মানুষের জন্য এটা প্রমাণ করে। এবং হয়তো ভিড়, কোনো উদ্ধার কাজে সমস্যাও হয়, কিন্তু তারপরও তাদের ছুটে আসা, হাসপাতালে যে স্বেচ্ছায়, কেউ তাকে বলে না, কিন্তু রোগীদের রক্ত দেয়া, তারপর ধরেন যার যার সাধ্যমতো চেষ্টা করা, কেউ হয়তো মেট্রোতে তুলে দিয়েছে, কেউ হয়তো স্ট্রেচারে তুলে দিয়েছে এই শিশুদের। আমি মনে করি যে এটার মধ্যে মানুষের যে এক ধরনের অন্যের প্রতি ভালোবাসা, মানে ওই মানুষগুলোকে চেনেও না, এই শিশুদের হয়তো চেনে না। এটা তো একটা ভালো দিক, কিন্তু অনেকে আবার এই জায়গাটায় বলছেন, একদম জনসাধারণের আবেগকে খারাপভাবে দেখে বলছেন, ব্যাপারটা তা নয়, কিন্তু সুরক্ষা নিশ্চিত করতে বা এই পোড়া রোগীদের যাতে একটু সুস্থতার দিকে নিয়ে যাওয়া যায়, সেজন্য বলছেন যে পোড়া রোগীর ইনফেকশনের ভয়টা সবথেকে বেশি থাকে। এই ভয় তো আছেই। এখন এই ব্যাপারে হয়তো আমাদের সাধারণ মানুষ যারা, তারা হয়তো অতটা সচেতন নয়। এটা কিন্তু আপনি দেখবেন যে এই স্কুলের শিশুরা মারা গেছে, সে কারণে শিশুরা যে আহত হয়েছে বা আগুনে পড়েছে সেই ক্ষেত্রে না, এমনকি আমাদের অসচেতনতা এমন যে নিজের সন্তান যখন কোনো দুর্ঘটনা ঘটে, যখন কোনো হয়তো আগুনে পড়ে যায়, তখনও কি করতে হবে এটা জানে না, এবং যেটা করেন, যেটা তার প্রতিকারের জন্য করে, তার শুশ্রূষার জন্য যে কাজটি করেন, সেটা হয়তো অনেক উল্টো হয়ে যায়। যেমন আপনি দেখবেন যে আগুনে পড়ে গেলে ফু দেয়, যে ফু দিয়ে আগুনটা নেভাতে দেয় শরীর থেকে। হ্যাঁ, তাই এটা তো আরো উল্টো, মানে আগুনটা আরো বেশি প্রজ্বলিত হলো। তা সেটা সচেতন করা। আবার সরকারের পক্ষ থেকে এই মানে কত জায়গায় ফু দেয়, যেটাও তো জীবাণু যেতে পারে। ফায়ার ব্রিগেড বলি, সরকার বলি, সরকার অন্যান্য সংস্থা বলি, তাদের পক্ষ থেকে নিরন্তর যে সচেতন করা, সবসময় বলা। কোনো দুর্ঘটনা ঘটলে এখন হয়তো অনেকেই অনেক কথা বলবেন, কিন্তু এরপর হারিয়ে যায়, এরপর কেউ মনে রাখে না। আমার মনে হয় সবসময় এই সজাগটা করা দরকার, এবং সেটি স্কুল ভিত্তিক হতে পারে, এলাকা ভিত্তিক হতে পারে। আপনার এখন তো স্থানীয় সরকার সংস্থা নেই,
মানে এলাকার নাগরিক সমাজের লোকদের নিয়ে করা, তরুণদের ব্যবহার করা যেতে পারে। যে তরুণরা গণ অভ্যুত্থান করলো সেই তরুণরা মানুষকে এই সচেতন করতে পারবে না। আমরা এই জায়গাটাও শুনলাম যে ব্যবহার করা উচিত এবং তাদের প্রশিক্ষণও দেওয়া উচিত যদি তারা দুর্যোগের সময় কাজে অংশ নিতে পারে। আমি আরেকটি ছোট্ট প্রশ্ন করে আজকের আয়োজন শেষ করতে হবে, সেটা হচ্ছে যে এই যে আজকের যে দুর্ঘটনা এবং সে সময় আতঙ্কিত হয়ে অনেক মানে শিশুরা যারা ছিল ওখানে, সেই শিশু শিক্ষার্থীরা বিভিন্ন দিকে ছুটে গিয়েছে, কারণ ওরকম আগুন জ্বলতে দেখেছে, তার অভিভাবক এসেছে কিনা, এবং পরবর্তীতে অনেক শিশু হারিয়ে গিয়েছে। এখন পর্যন্ত অভিভাবকরা তাদেরকে খুঁজে পাচ্ছে না। সেই জায়গায় আসলে কি কি করা যেতে পারে এবং যে ট্রমাটাইজ আমরা যদি বলি এই শিক্ষার্থীগুলো হলো, সেখানে কি করণীয় রয়েছে একটু শুনে শেষ করব। প্রথমত হচ্ছে যে অনেকে হারিয়ে গেছে, আবার অনেকে খুঁজেও পেয়েছে। আমারই সহকর্মী প্রথম আলোর সেলিম জাহিদ, তার 2 সন্তান স্কুলে ছিল, প্রথমে এক সন্তানকে খুঁজে পেয়েছে, পরে আরেক সন্তানকে পাননি। তখন তিনি কিন্তু খুবই কি অবস্থা, তার মানসিক অবস্থা হতে পারে, কিন্তু পরবর্তীকালে খুঁজে পেয়েছেন এবং তিনি সামাজিক যোগাযোগের মাধ্যমে এই বার্তা দিয়ে জানিয়েছেন, সুক্রিয়া জানিয়েছেন। এরকম অন্যদেরও এগিয়ে আসা উচিত এবং যে কোথায় যেতে পারে বা কোথায় থাকতে পারে এই জায়গাগুলো স্কুল কর্তৃপক্ষ, এলাকার মানুষ, এমনকি এক্ষেত্রে ফায়ার ব্রিগেডের ভূমিকাটা সবচেয়ে বেশি। তারাই কিন্তু এই ধরনের পরিস্থিতিতে কী করণীয় তারা জনগণকেও জানাবেন, নিজেরাও করবেন। এবং আমাদের ফায়ার ব্রিগেড কিন্তু অতটা কি বলে অদক্ষ না, অনেক ক্ষেত্রেই কিন্তু তারা বেশ দুঃসাহসী কাজ করেছেন। আমরা আশা করি জনশক্তি এবং ফায়ার ব্রিগেড যারা এই দায়িত্বে নিয়োজিত, তাদের সম্মিলিত চেষ্টায় আমরা এই শিশুদের উদ্ধার করতে পারবো যারা হারিয়ে গেছে। এবং সেই বাবা মার প্রতি আমাদের সহমর্মিতা থাকবে, সংহতি থাকবে, একাত্মবোধ থাকবে যে তারা যাতে তাদের সন্তানদের ফিরে পায়, সুস্থ অবস্থায় ফিরে পায়। ট্রমাটাইজ যা হয়েছে পরবর্তীতে, সেটা কিন্তু একদিনের 2 দিনের 1 মাসের শুশ্রূষায় কাজ হবে না, 1 মাসের সংবেদনশীলতায় কাজ হবে না, সেটা দীর্ঘ প্রক্রিয়া। এবং এক্ষেত্রে মানসিক যে চিকিৎসক তাদেরও সহায়তা নিতে হবে, কারণ এই ঘটনার মধ্য দিয়ে যে না গিয়েছে সে কিন্তু বুঝতে পারবে না, এবং বাবা মা কেউ বুঝতে পারবে না যে তার মানসিক অবস্থা কোথায়, কী অবস্থায় হয়েছে। এবং আমি জানি না যে এখানে অনেক সময় মানসিক অসুস্থ হয়ে পড়ে, মানে তো সেটা যাতে না হয় বা সেটা সুস্থতা ফিরিয়ে আনার জন্য দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদেরকে সুস্থতার দিকে নিয়ে আসতে হবে, আমার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে। আপনি অনেক ভালো ভালো কথা বললেন, অনেক পরামর্শ দিলেন যে কি করা যেতে পারে, আমরা কি করতে পারি। আজকের আয়োজন এখানেই শেষ করছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। সম্মানিত দর্শক, আপনারা যারা ছিলেন আমাদের সাথে আজকের আয়োজন আমরা এখানেই শেষ করছি। আমরা নিঃসন্দেহে এইরকম দুর্ঘটনা এড়িয়ে যাবার জন্য যা করা দরকার সেই জায়গাটায় সবাই মিলে কাজ করার চেষ্টা করব, সেই প্রত্যাশা রেখে আজকে শেষ করছি আমাদের এই আয়োজন। সবাই ভালো থাকবেন।